ঢাকায় পরপর দুটি বড় শোডাউন করল আওয়ামী লীগ। এর মাধ্যমে মূলত রাজপথে নিজেদের শক্তিরই জানান দিল দলটি। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও বার্তা দিল যে সরকারের পক্ষে রয়েছে। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। সেই জায়গা থেকে 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগ প্রচন্ড অজনপ্রিয় ছিল, কিন্তু 5 আগস্টের মাত্র মাস দুয়েকের পরে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তায় মানুষের মনে এস্টাবলিশড হওয়াটা এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর, সবচেয়ে বড় সুখবর। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে, আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই। তালিকায় কারা রয়েছেন? তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 100 জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয়। ভাবছেন, কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না, জিলাপি দিও না পাগলারে, উইথ ডিউ রেসপেক্ট। এটা গানের অংশ। বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কঠোর হবে একটা ঘোষণা দিয়েছে, টের পাইছেন তো? বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান। ভাই ঠিক আছে, জুলাই আগস্ট রাজপথ থেকে উঠে আসছে আগস্ট পরবর্তী বাংলাদেশ, কিন্তু খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে আপনার আন্দোলন আপনি করেন না, এটা আপনার ব্যক্তি আন্দোলন। যেটা আপনি ক্ষেতের মধ্যে করতে পারেন, আপনি স্কুলের মাঠে করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে করতে পারেন, জাতীয় চিড়িয়াখানা গিয়ে করতে পারেন, কিন্তু এমন কোন জায়গায় আপনি করতে পারেন না যেটা আমার সমস্যার কারণ হবে। 8 মাস কেটে গিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে এবং এই সরকারের সমর্থন জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলি, এবং দেখা গিয়েছিল সেই সমর্থন প্রকাশ্যে এনেছিল অন্তর্বর্তী সরকার। দেখা গিয়েছিল যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনো মতবিরোধে যায়নি অন্তর্বর্তীকালীন সরকার। তবে সাম্প্রতিককালে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুটা মনোমালিন্য চলেছে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। ঢাকায় পরপর দুটি বড় শোডাউন করল আওয়ামী লীগ। এর মাধ্যমে মূলত রাজপথে নিজেদের শক্তিরই জানান দিল দলটি। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও বার্তা দিল যে সরকারের পক্ষে রয়েছে। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে সাহসের প্রয়োজন, সাহস না থাকলে রাজনীতি করা যায় না। কয়েকদিন ধরে তারই যেন প্রমাণ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা, মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থকরা মাথা নাড়া দিচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে কি আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরছে? ইতিমধ্যে উক্ত ঘটনাটি নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমরা শান্তির দেশ চাই, আমরা হানাহানি মারামারি চাই না। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, সাহস না থাকলে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারই প্রমাণ দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তবে বর্তমানে তাকে নিয়ে যা শুরু হয়েছে সেটা কখনো মেনে নেওয়া যায় না। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। এর পিতা যিনি দেশকে স্বাধীন করেছেন তার উপর এই ধরনের জঘন্যতম নির্মম যে ঘটনা। সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের জন্য সুখবর, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আওয়ামী লীগের জন্য সুখবর কেন, কিভাবে? আমি বলবো আওয়ামী লীগ আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। অনেকে আমার এই কথা শুনে অবাক হবেন, বিস্মিত হবেন, আশ্চর্য হবেন, কিন্তু কেন?
আওয়ামী লীগ এই যে মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে এই জন্যই যে 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগ পতন সময়কালে আওয়ামী লীগের অবস্থা কিন্তু ভয়াবহ ছিল, জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল নানা কারণে। আপনারা সবাই জানেন আওয়ামী লীগের 16 বছরের কি কি কারণে অজনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি আমি এই কথাটাও বলি যে গত 2024-এর 7 জানুয়ারি যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সমান সুযোগে, তাহলে আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে হেরে যেত। সেই জায়গা থেকে 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগ প্রচন্ড অজনপ্রিয় ছিল, কিন্তু 5 আগস্টের মাত্র মাস 2 পরে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তায় মানুষের মনে এস্টাবলিশড হওয়াটা, এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর, সবচেয়ে বড় সুখবর। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে। এর কারণটা কি? এর কারণ কি আওয়ামী লীগ কিছু করেছে? আমি এগুলো বারবার বলি, তারপরেও বলবো বারবার, আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই, আওয়ামী লীগের 16 বছরের নানা রকম নেতিবাচক কর্মের চর্চা হয় সমাজে। ফ্যাসিবাদ শুনতে শুনতে, ফ্যাসিস্ট শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে যাবার জোগাড়। এই যে যত আওয়ামী লীগের সমালোচনা হচ্ছে, অন্যদিকে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, কাজ করছে, তারা আওয়ামী লীগ 16 বছর যে বিতর্ক তৈরি না করেছে তার থেকে শতগুণ বেশি বিতর্ক সৃষ্টি করছে বর্তমান যে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে ক্রিয়াশীল বিএনপি, জামাত এবং সমন্বয়কদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। তাদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই জনপ্রিয়তাটা এখন পর্যন্ত আছে এবং এটি থাকবে। আমি একই সাথে বলবো যে এই যে অন্যান্য রাজনৈতিক দলের যে বিতর্কিত কর্মকাণ্ড, এমনকি ত্রিমুখী লড়াই শুরু হয়ে গেছে, এই ত্রিমুখী লড়াই শুরু হওয়াটাও আওয়ামী লীগের জন্য একটা সুখবর। এর মধ্যে যদি আওয়ামী লীগ নামে কর্মসূচিতে আওয়ামী লীগের এই জনপ্রিয়তা থাকবে না, সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই মুহূর্তে প্রকাশ্যে সরাসরি কর্মসূচিতে নামা থেকে বিরত থাকতে হবে। এনসিপি কি কি কারণে বিতর্কিত হয়েছে আপনারা জানেন। ঢালহীন, তলোয়ারহীন নিধিরাম সর্দার স্টুডেন্ট, এখনো পর্যন্ত স্টুডেন্ট, সেই ছেলেপেলে কোটি কোটি টাকার গাড়িতে চড়ে, চাল চুলোহীন, খেয়ে না খেয়ে বড় হওয়া, রাতারাতি খেয়ে না খেয়ে আপনি থাকুন, এটা কোনো অপরাধ নয়, কিন্তু আপনি না খেয়ে আছেন, হঠাৎ করে একটা আলাদিনের চেরাগ পেলেন অবৈধ, সেই চেরাগ দিয়ে আপনি কোটি টাকার গাড়িতে চলেন, প্রাডো গাড়িতে চড়েন, আর ঢাকা শহরে লক্ষ টাকার অফিস ভাড়া করে অফিস করেন। আছে না এরকম? সার্জিস আলম, হান্নান মাসুদ, কি চরম দারিদ্রতার মধ্য দিয়ে বেড়ে ওঠা। তাদের নিজেদের সাক্ষাৎকার, নিজেদের এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখুন, সমন্বয়করা প্রত্যেকটি, এরা কেউ কেউ বাইতুল মাল, বিভিন্ন রাজনৈতিক দলের বাইতুল মালের পয়সা দিয়ে পড়ালেখা করেছে। তাদের এখন জীবন যদি আপনি দেখেন অবাক, বিস্মিত হয়ে যাবেন। আমরা সমালোচনা করতাম ছাত্রলীগ, তারা কেন গাড়িতে চড়বে, তারা কেন, সেটি এখনো সমালোচনা করব, সেটি খারাপ ছিল। ছাত্রলীগ কেন গাড়িতে চড়বে, কেন বিলাসবহুল জীবনযাপন করবে? ছাত্রলীগ ছাত্রের জায়গায় থাকবে। ঠিক তেমনি ছাত্রলীগ কি করেছে, তার থেকে 100 গুণ বেশি এই সমন্বয়করা করছে। কোটি টাকার নিচে তাদের তদবির হয় না, বদলি বাণিজ্য হয় না। অর্থাৎ এরা যে নতুন রাজনৈতিক একটা ব্যবস্থার কথা বলে এসছে, সেটি নতুন তো নাই, পুরনোকে হার মানিয়ে দিয়েছে, পুরনোর চেয়ে 100 গুণ বিতর্কিত হয়েছে। এটি আওয়ামী লীগের জন্য সুখবর, এটিও আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। এই জন্য আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো আসলে কর্মসূচিতে নামা ঠিক হবে না। আওয়ামী লীগ এই যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মিছিল করে, হঠাৎ করে ঝটিকা মিছিল করবার পরে আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই মিছিলের জের হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে আরো বেশি করে, এবং চিহ্নিত, পরিচিত, সুপরিচিত নেতা গ্রেপ্তার হলে একটা কেন্দ্রীয় নেতা সাপোজ পরিচিত গ্রেপ্তার হলো, এটি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এতে করে আওয়ামী লীগ নেতাকর্মীর মনোবল ঘাটতি হয়। আমি যেমন গতকালকের একটা উদাহরণ দিই, শাহী আলম মুরাদ ঢাকা মহানগর দক্ষিণের সম্ভবত সাধারণ সম্পাদক ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক। কদিন আগে, সপ্তাহখানেক আগে গুলিস্তান এলাকায় তার নেতৃত্বে একটা ঝটিকা মিছিল হয়েছে। এই মিছিলের পরে তার নামে অনেকগুলো মামলা আছে, এই মামলার সূত্র ধরে তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এই শাহী আলম মুরাদ গ্রেপ্তার হবার খবর ছড়িয়ে পড়াতে এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীর মনোবলটা ভেঙে যাচ্ছে। এই জন্যই আওয়ামী লীগের অনুকূলে রাজনৈতিক ব্যবস্থা নেই। আওয়ামী লীগ মাঠে নামলে তাদেরকে ধাওয়া দিচ্ছে বিএনপি, ধাওয়া দিচ্ছে জামাত, ধাওয়া দিচ্ছে এনসিপি, রাজনৈতিক ব্যবস্থা কন্ট্রোলে নেই।
প্রশাসন, বর্তমান প্রশাসন আওয়ামী লীগের পক্ষে নেই। তাহলে আওয়ামী লীগ কি নিয়ে মাঠে কর্মসূচি করবে? এই মুহূর্তে আওয়ামী লীগ হরতাল, অবরোধ, মিছিল সব স্টপ করে দেওয়া উচিত, কিন্তু স্টপ করে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। কর্মসূচি পালন করবার বাইরে নয়, পাবলিক কর্মসূচি নয়, প্রাইভেট কর্মসূচি পালন করুন, অন্দরমহলে কর্মসূচি পালন করুন, নিজেদের মধ্যে নিজেদেরকে সংগঠিত করুন। এখনকার প্রযুক্তির যুগে অনলাইনেও নিজেদের সংগঠিত করা, আলাপ আলোচনা করার সুযোগ আছে। এই সংগঠিত করুন এবং আওয়ামী লীগের সংস্কার করুন। কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ যে পরিবারের ভেতরে ঢুকে গেছে, পরিবার লীগে পরিণত হয়েছে, পরিবার থেকে বের করুন। পরিবার থেকে বের করে আওয়ামী লীগকে পরিচ্ছন্ন আওয়ামী লীগ তৈরি করুন এবং নীরবে এই যে ত্রিমুখী লড়াই মাঠে চলছে, মাঠের এই খেলাটা দেখুন, দেখতে থাকুন। বল এখন আওয়ামী লীগের কোর্টে নয়, দর্শক হিসেবে গ্যালারিতে বসে থাকতে হবে। তিন বাহিনী খেলো এবং এই যে তিন বাহিনী, বিএনপি, জামাত, এনসিপি জামাত যদিও তারা একে অপরের সাথে সম্পর্কিত, এই তিন বাহিনীর খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এনসিপি বাংলাদেশের কোথাও কর্মসূচি পালন করতে পারছে না, বিএনপির দ্বারা, ছাত্র দলের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে। আবার বিএনপি জামাত ঠোকাঠুকি সারা বাংলাদেশে লেগে আছে, লাগছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক সূত্রে অনেকে মনে করতে পারেন যে এরা মিলিয়ে গেল। না, এরা কখনো মিলবে না। তবে মিলবে, আমি বারবার বলি, আওয়ামী লীগ যদি এই ভঙ্গুর অবস্থার মধ্যে ফিরে আসার একটা অপচেষ্টা করে, এটাকে চেষ্টা বলবো না, অপচেষ্টা, এই মুহূর্তে চেষ্টা করার কোনো সময় নয়, সময় আসবে। এই জন্য মাঠের বাইরে থেকে অবজার্ভ করুন। যতই বৈঠক করুক লন্ডনে, কিন্তু তারা এক হবে না। তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফাটাফাটি করবে, একটা অরাজকতা তৈরি হবে এই তিন রাজনৈতিক দলকে দিয়ে। এই অরাজকতাটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সুখবর। এবং আওয়ামী লীগ ভেতরে ভেতরে সংগঠিত হবে, পরিচ্ছন্ন হবে, হয়ে নিজেদের কন্ট্রোলে সবকিছু আনবে, প্রশাসন কন্ট্রোলে আনতে হবে। এবং রাজনৈতিক ব্যবস্থা যখন এরা তিনজন মারামারি ফাটাফাটি করে নিজেরা নিজেদের ধ্বংস করবে, তখন ধীরে ধীরে পরিবেশ বুঝে আওয়ামী লীগ মাঠে নামবে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের মাঠে নামার সময় নয়। এই মুহূর্তে আওয়ামী লীগের সময় গ্যালারিতে বসে দেখা। 9 মাস তো হয়ে গেছে, আরো যদি 6 মাস লাগে, 1 বছর লাগে আওয়ামী লীগ ফেরার মতো ফেরার সময়, সেটি প্রয়োজনে ধৈর্য ধরতে হবে। একটা দীর্ঘ 16 বছর পর একটা ম্যাসাকারের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্ব যদি মনে করেন যে এখনই ফিরবো আমরা, সেটি ভুল মনে করা হবে। আরেকটি বিষয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এখনো একটা বৃহৎ অংশ স্বপ্নের মধ্যে বসবাস করেন। আমি বারবার এগুলো বলি, আবারও বলবো, বারবার বলতে হয় এই জন্য যে রাজনীতিকে স্মরণ করিয়ে দেওয়া। এই স্বপ্ন থেকে বাস্তবতার মাঠে বের হতে হবে এবং বের হয়ে সত্যিকার অর্থে বারবারই বলি যে সংগঠিত হন, সংগঠিত হন, সংগঠিত হন। আপনি যদি শুধুমাত্র আবার গ্যালারিতে বসে থাকেন তাহলেও কিন্তু হবে না। কাজ করতে হবে, ভেতরে কাজ করতে হবে, নেপথ্যে কাজ করতে হবে, প্রাইভেট কাজ করতে হবে, কাজ করে সংগঠিত হতে হবে। এবং যখনই মাঠ প্রস্তুত হতে হবে, আজকে আপনি কঠিন প্রশিক্ষণ নিন, ধৈর্য ধারণ করুন। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, সেনাবাহিনীতে একটা স্লোগান আছে। আপনি আজকে কঠিন প্রশিক্ষণ নিলে কালকে যুদ্ধটা সহজ হবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের জন্য প্রচুর সুখবর। আওয়ামী লীগ জনপ্রিয়। 2 নম্বর সুখবর হচ্ছে এই যে ত্রিমুখী লড়াই শুরু হয়ে গেছে। 3 নম্বর সুখবর হচ্ছে আওয়ামী লীগ সুগঠিত হওয়া, সুগঠিত হতে হবে। এটি সুখবর না হলেও সুখবর, এর চেয়ে বড় সুখবর নাই। 3টা সুখবর, এই 3টা সুখবর নিয়ে কাজ করতে হবে, তাহলেই আওয়ামী লীগ ভালো করবে। কারণ এই মুহূর্তে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আওয়ামী লীগের এখনকার যে জনপ্রিয়তা আছে এবং এই যে ভঙ্গুর আওয়ামী লীগ এবং এই যে দুর্বৃত্তপূর্ণ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে যদি মাঠে নামে, আওয়ামী লীগ কিন্তু এই যে জনপ্রিয়তাটা এখন যেটি আছে সেটি থাকবে না। আওয়ামী লীগ বিতর্কিত হয়ে যাবে। তখন শুরু হবে কি চতুর্মুখী লড়াই। এখন ত্রিমুখী লড়াই হচ্ছে, তখন চতুর্মুখী লড়াই। তো সেই চতুর্মুখী লড়াই থেকে বাঁচতে হলে এখন গ্যালারিতে বসে দর্শকের ভূমিকায় থাকতে হবে এবং দর্শক হিসেবে ভেতরে যেটা কাজ করা সেটি করতে হবে। সবকিছু মিলে আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালোই দেখছি, খারাপ দেখছি না। সেই জায়গাতে বলছি যে আওয়ামী লীগের জন্য সুখবর, সুখবরটাকে ক্যাশ করার চেষ্টা করতে হবে আওয়ামী লীগকে এই মুহূর্তে। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে, আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই। তালিকায় কারা রয়েছেন? তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই।
বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 100 জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয়। ভাবছেন, কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গেই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ 100 জন প্রভাবশালীদের নামের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে, ইলন মাস্কের নাম রয়েছে, মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। গত বছর টাইমের 100 প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, কিন্তু এবছর আর কোনো ভারতীয় নাম এলো না। কেন নেই তালিকায় কোনো ভারতীয় নাম? প্রত্যেকবারের মতো এবারেও লিডার, আইকন, টাইটানস এই 3 তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বছরের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয়লাভ করে তাঁর দল লেবার পার্টি। রাজার দেশের কুর্সি দখল করেন স্টারমার, আর এরপরই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। মুছে গেল ব্যাপারটা। গত বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের শিরোপা পেয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের এলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে মাস্কের গভীর বন্ধুত্ব অনেক দিনের আমরা জানি। রিপাবলিকান নেতার নির্বাচনী প্রচারেও জনতার সামনে গলা ফাটাতে দেখা গিয়েছিল এক্সের মালিককে। ভোটে বিজয়ী হওয়ার পর পারিবারিক ছবিতেও দেখা গিয়েছিল এলন মাস্ককে। এখন ঠিক যেন ছায়া সঙ্গীর মতোই ট্রাম্পের সঙ্গে রয়েছেন তিনি। সরকারের অপব্যয় কমাতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাথায় বসিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ককে। ট্রাম্প আর মাস্ক এই দুজনের তো নাম রয়েছে, তবে জানেন তাদের নামের পাশে নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা। 8ই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। 84 বছর বয়সে ইউনূস এই তালিকায় উঠে আসে সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এছাড়াও এ বছরের তালিকায় রয়েছেন বাসার আল আসাদ। সেই আলোচনাতেও আসছি, কিন্তু তার আগে এই প্রশ্নটা উঠছে যে বাংলাদেশ থেকে একাধিকবার অভিযোগ আসছে, হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে, দুর্নীতির অভিযোগ সামনে আসছে, একটা অস্থির পরিস্থিতি বারবার অভিযোগ সামনে আসছে, আর সেই বাংলাদেশ থেকেই 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। নাম রয়েছে বাসার আল আসাদ, বিদ্রোহীদের কাছে হার মেনে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্টের গদি হারান। এই তালিকায় স্থান পেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া স্টেইনবাউম, মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস, জার্মানির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মেটজ এবং দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। কেন নেই? কি কারণে নেই? উত্তরটা সত্যিই অধরা। তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না, জিলাপি দিও না পাগলারে, উইথ ডিউ রেসপেক্ট। এটা গানের অংশ। বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কঠোর হবে একটা ঘোষণা দিয়েছে, টের পাইছেন তো? বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান। ভাই ঠিক আছে, জুলাই আগস্ট রাজপথ থেকে উঠে আসছে আগস্ট পরবর্তী বাংলাদেশ, কিন্তু খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে আপনার আন্দোলন আপনি করেন না, এটা আপনার ব্যক্তি আন্দোলন। যেটা আপনি ক্ষেতের মধ্যে করতে পারেন, আপনি স্কুলের মাঠে করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে করতে পারেন, জাতীয় চিড়িয়াখানা গিয়ে করতে পারেন, কিন্তু এমন কোন জায়গায় আপনি করতে পারেন না যেটা আমার সমস্যার কারণ হবে, তাই না? এই যে রাস্তায় কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া, মহাসড়ক ব্লক করে ফেলা, তারপর হচ্ছে আপনার ঢাকা শহর, সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে, বিভিন্ন কাজে আসে, হাজার হাজার টাকা খরচ করে আসে, আইসা দেখে কি এই এলাকা ব্লকেট, এখানে গেলে হুন্ডা আটকাই দেয়, আবার বেশি কিছু করলে আওয়ামী লীগের ফেসিস দোষর, এগুলা বলে অনেকে হেনস্থার ঘটনা ঘটছে। আপনি প্রতিদিন যখন এই কর্মকাণ্ডগুলো করছেন মানুষ বিরক্ত ভাই, কারণ রিক্সাওয়ালারা রিক্সা চালাইতে পারে না, ভ্যানওয়ালারা চালাইতে পারে না, সিএনজিওয়ালারা চলতে পারে না, ড্রাইভাররা ভাত খাওয়া বন্ধ। একটা রাস্তার উপরে তো মানুষের অফিসের 9টার টাইম শেষ, কারোর পরীক্ষা ডিস্টার্ব করতেছেন আপনি। ভাই এই দাবিটা তো আপনার, আমি আপনার দাবির প্রতি সমর্থন জানাবো, কিন্তু আপনি রাজপথে নাইমা আমার ডিস্টার্বের কারণ হইতে পারেন, এটা দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশে আছে। এখন এদের আবার বক্তব্য কি? এইভাবে কি হয়? রাজপথে নাইমা এই দাবি আদায় করতে হয়? আমাদের নাহিদ ভাইরা দেখা দিয়ে গেছেন, ওইটা আলাদা আন্দোলন ছিল, আলাদা ছিল, বাট আপনার এটা আলাদা। আরেকবারই নাহিদ ভাইদের এটা তৈরি করা, নাহিদ ভাইরা নিজেরাই তো এখন ভাই মানুষ পায় না, আপনি কই চিন্তা করতেছেন? এখন এই যে পরিস্থিতি, গতকালকে আমাদের কুমিল্লা মহাসড়কে আমরা দেখছিলাম সেনাবাহিনীর ধাওয়া, এখন ধাওয়াবে, দেখলে রাস্তায় ধাওয়াবে। আমি স্যালুট করি এই সিদ্ধান্ত, ধাওয়াইতে হবে ভাই। তুমি তোমার আন্দোলন করো, সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা যে ডিপার্টমেন্ট আছে
সেইখানে যাও। কলেজের ভিতরে স্যারে কি করছে ছাত্রীর লগে, তুমি আইসা মহাসড়ক বন্ধ করে দাও। ওয়াই? আব্বার দিনের দেশ তোমার, এটা আমারও তো দেশ। এখন এই যে কথায় কথায় রাজপথে নামা, রাজপথ চেষ্টা, অবরোধের চেষ্টা, আর এগুলোর কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করবে আগামী দিনে প্রশ্ন ছিল আমাদের সেনা অফিসারদের কাছে, গতকালকে সাংবাদিকদের। তো আমাদের যিনি প্রশ্নের উত্তরদাতা, ওনার নাম সম্ভবত আমি একটু দেখে বলছি ওনার নামটা, সেনানিবাসে একটা সাংবাদিকদের জন্য বিশেষ প্রোগ্রাম ছিল, তো সেখানে আমাদের যিনি দায়িত্বশীল কর্নেল শফিকুল ইসলাম, তো তিনি আপনারা বলছেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সড়কে এই অবরোধের ঘটনা ঘটছে, আর এই অবরোধ দুর্ভোগ বাড়ায় দেয়, আর্থিক খাত সহ সব খাতই ক্ষতিগ্রস্ত করে। সেনাবাহিনী চেষ্টা করছে যত কম সময়ের মধ্যে এই সড়কের অবরোধ মুক্ত করা যায়। এমনকি গতকালকে ঢাকা কুমিল্লা মহাসড়কে সেনাবাহিনীর অ্যাকশন নিয়েও তিনি কথা বলেছেন। পিএসসিতে ওই যে বিসিএস কর্মকর্তারা কারা, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ধাওয়ার অ্যাকশন কথা বলেছেন। এবং আগামী দিনেও এই রাজপথে যে কোনো ধরনের মানে রাজপথ ব্লকেট করার যে কর্মসূচি, সেখানে নৈরাজ্য সৃষ্টির যদি কোনো রকম চেষ্টা করা হয়, সেনাবাহিনী আস্তে আস্তে অ্যাকশনে যাবে। এমনকি সংশ্লিষ্টদের সেনাবাহিনীর পক্ষ থেকেও আপনার নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের দাবি টাবি নিয়ে আন্দোলন করেন, কিন্তু রাজপথ ক্লিয়ার রাখতে হবে। আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকটি স্পট ক্লিয়ার করে দাও, স্টেডিয়ামে যাও, খেলার মাঠে যাও, স্কুলের মধ্যে করো, অথবা বিভিন্ন পাবলিক প্লেস বলতে রাস্তাঘাট করা যাবে না। একজন মানুষ যে বললাম না, একজন ওই উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছে, দিন দিন তার ফিরতে হবে, আপনি তার অর্ধেক কাজ নষ্ট করে দিচ্ছেন। একজন লোক এয়ারপোর্টে যাবে, সেই গাড়ির থেকে সে কেমনে যাবে ভাই? এগুলো মানুষ বিরক্ত হয়, হাজার হাজার মানুষ আপনার কারণে বিরক্ত। আর এই দখল মখল রাজপথ, এগুলাতে মানুষের এখন তীব্র অবস্থা, পারে না থাপড়ায়। বাস্তবতা এটা, যেটা যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলন আপনারটা আপনি করবেন, ইটস ইউর কি বলছে রাইট, সাংবিধানিক অধিকার, কিন্তু আপনার অধিকার আমার ডিস্টার্বের কারণে সুযোগ নেই। সেনাবাহিনী আমি মনে করি গতকাল যেটা করছে খুবই সুন্দর কাজ করছে, আগামী দিনও করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। 8 মাস কেটে গিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে এবং এই সরকারের সমর্থনও জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলি, এবং দেখা গিয়েছিল সেই সমর্থন প্রকাশ্যে এনেছিল অন্তর্বর্তী সরকার। দেখা গিয়েছিল যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনো মতবিরোধই যায়নি অন্তর্বর্তীকালীন সরকার। তবে সাম্প্রতিককালে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুটা মনোমালিন্য চলেছে, আর তার মাঝেই জানা যাচ্ছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি বৈঠক হলো। এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হলো, বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে। প্রায় 8 মাস কেটে গিয়েছে, বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ ইউনূসের জমানা। একসময় দেখা গিয়েছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করে এসেছে, এমনকি সেই সমর্থন তারা প্রকাশ্যে ঘোষণাও করেছে। তেমন ভাবে রাজনৈতিক দলগুলির সঙ্গে মতবিরোধ দেখা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের। তবে নির্বাচনকে ঘিরে খানিকটা মনোমালিন্য দেখা গিয়েছে। এর মধ্যেই প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি বৈঠক হয়ে যায়। এদিন সরকারি বাসভবন যমুনায় বৈঠকটির পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি খানিকটা অসন্তোষ প্রকাশ করে বুঝিয়ে দেন এই বৈঠকে তারা সন্তুষ্ট নন, তারা পরবর্তীতে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবেন যে ঠিক কি করণীয়। ঠিকই বলেছেন তিনি, শুনুন। উদ্বেগের কারণগুলো, কনসার্নগুলো আমরা জানিয়েছি, এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি, এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি, এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবে। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি,
অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহু প্রতীক্ষিত মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠকটি কার্যত ব্যর্থ হয়েছে। জানা যাচ্ছে, বৈঠকে বিএনপি ইউনূসের কাছে একটি নির্বাচনী রোডম্যাপ চেয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস বরাবরের মতো নির্বাচন নিয়ে বলেছেন এই বছরের শেষে কিংবা পরের বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপির নেতারা বৈঠকে স্পষ্ট করে মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিয়েছেন এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তারা। আর এখানেই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কোনো মতেই চাইছেন না প্রধান উপদেষ্টা, তিনি ক্ষমতার অলিন্দে থেকে যেতে চান। এর পিছনে রাজনৈতিক বিশ্লেষকরা টানছেন ছাত্র নেতাদের প্রসঙ্গ। বেশ কিছুদিন আগেই ছাত্র নেতাদের একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। এই রাজনৈতিক দলটি গঠন হওয়ার কিছুদিনের মধ্যেই বিতর্কে চলে আসে। তবে সে যাই হোক, মোহাম্মদ ইউনূস চাইছেন ছাত্র নেতাদের রাজনৈতিক দল বাংলাদেশে আরো শক্তিশালী হোক। বাংলাদেশের সাধারণ জনগণ এই দলটির উপর আস্থা রাখুক, পাশাপাশি তারা জোরদার করুক কর্মসূচি। সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠতে যত দিন সময় লাগবে, যে করেই হোক নির্বাচন আটকে রাখবেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, ছাত্র নেতারা যে তাকে খুব শ্রদ্ধা করে সেটাও তিনি খুব ভালো করে জানেন। কাজেই সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তবে প্রথমে ইউনূসকেই ক্ষমতায় বসাবেন। আর সেই কারণেই সংস্কারের কথা বলে নির্বাচন পিছোতে চাইছে তারা। এখানে ওয়াকিবহাল মহল বলছে, বিএনপির মতো শক্তিশালী দলও মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত টলাতে পারছে না। তবে বিএনপি রাজনৈতিকভাবে বড় কোনো সিদ্ধান্ত নিতেই পারে, আর এতে সমস্যায় পড়তে পারেন ছাত্রনেতা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধানও। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।